আপনাদের নিজের গল্পের ঠিকানা লোককথায় আপনাদের স্বাগত। মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে। আচ্ছা, কখনো একলা ঘরে থাকতে থাকতে চমকে উঠেছেন? দিনের আলোয় নির্জন বাগানে বসে থাকতে থাকতে মনে হয়েছে কে যেন আপনার পিছন থেকে লুকিয়ে আপনাকে দেখছে। কখনো মনে হয়েছে একটা তালাবন্ধ দরজার পিছনে এমন কিছু আছে যা আপনার অস্তিত্বকে বিপদে ফেলে দিতে পারে। আসলে আমাদের চেনা গণ্ডির বাইরে এমন অনেক কিছুই আছে যা আমার আপনার ভয়ের সংজ্ঞা পাল্টে দিতে পারে। স্রেফ ভূত প্রেত দত্তিদানও নয়, আরো বিচিত্র সংজ্ঞাহীন সেই ভয়কেই ভয় পায় মন। আর তেমনই এক আখ্যান আমাদের আজকের নিবেদন। লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে হলদে আলোর দেশে। লেখক অনির্বাণ ভট্টাচার্যের জন্ম কলকাতায়। উদ্ভিদবিদ্যায় স্নাতক পাশ করার পর করেছেন শিক্ষকতা। তবে শিক্ষকতার পাশাপাশি উনি সাহিত্য চর্চা চালিয়ে গেছেন। আসন্ন কলকাতা বইমেলায় ই-বুক লিস্ট প্রকাশনী থেকে ওনার দ্বিতীয় মৌলিক গ্রন্থ রাত কাহন প্রকাশিত হতে চলেছে। শুরু হচ্ছে আজকের গল্প হলদে আলোর দেশে। গাড়ির গতি খুব বেশি বাড়াতে আমার ভালো লাগে না। তার উপর এই জনহীন সড়কে, যার দুধারে সবুজের এমন সমারোহ, প্রকৃতির এমন অপরূপ শোভা ছড়িয়ে আছে, সেখান দিয়ে মোটরের শব্দ তুলে হুশ করে বেরিয়ে যাওয়ায় মজা নেই। তার চেয়ে ধীর গতিতে রয়ে শোয়ে এই হরিত বনানীর শোভা উপলব্ধি করতে করতে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা আলাদা আমেজ আছে। সে আমেজ সময় করে বানানো উৎকৃষ্ট দ্রাক্ষারসের থেকে কম মোহময়ী নয়। বাস্তবতাকে পিছনে ফেলে দীর্ঘক্ষণ মাথার মধ্যে একটা ঝিম ধরা অবসতা, একটা বুঁদ করে রাখা আচ্ছন্নতা অনেকক্ষণ মন ও শরীরকে জড়িয়ে থাকে। চোখ বুজে থাকলে মনে হয় গাছপালার ওই সবজে রং ধীরে ধীরে মিশে যাচ্ছে নিজের শিরা ও ধমনীতে। চোখের তারায় একটা ধূসর দুনিয়া অল্পক্ষণের মধ্যেই কেমন রাঙা হয়ে উঠেছে। তবে সে রঙে শহরের মাথা উঁচু পাঁচতরার ঝলমলানি নেই, বরং নুব্জ বৃদ্ধ গাছের ডালে ডালে গজিয়ে থাকা কচি পাতার গন্ধ আছে। তার আশেপাশে উড়তে থাকা প্রজাপতির পাখনার মৃদু হিল্লোল আছে। আর আছে অনেক গভীর পর্যন্ত ছড়িয়ে থাকা শিকড়ের টান, যে টান ছিঁড়ে মানুষ দূরে সরে যেতে চায়, সভ্যতার দিকে, ধোঁয়ার দিকে, ঐশ্বর্যের দিকে। তবে পকেট ভর্তি ঝনঝনানির চেয়ে আকাশ ভর্তি পাখির কলতান আমার অন্তত বেশি পছন্দের। আর তাই তো কোনোদিন থিতু হতে পারলাম না, সংসার করতে পারলাম না, মানুষ হতে পারলাম না। জানেন, বাবা বলতেন, তুই কবে বড় হবি, রোজগার করবি, আর কবে নিজের পায়ে দাঁড়াবি? আমি চুপ করে শুনতাম, তাকিয়ে থাকতাম জানালার বাইরে। আমাদের বাড়ির রান্নাঘরের দক্ষিণ পশ্চিমে একটা কাঁচের জানালা ছিল। সেই জানালার বাইরেই প্রকৃতির খেয়ালে গজাত টমেটো, লঙ্কা কিংবা ছোটোখাটো সবজির গাছ। সেই গাছের সদ্য ফোটা কুড়ির উপর এসে বসা পতঙ্গের অধৈর্য ছটফটানি দেখতে আমার কোনো অস্থিরতা কাজ করতো না। অবশ্য বাবা বলতেন, ওসব প্রকৃতির খেয়াল টেয়াল বাজে কথা। হ্যাঁ, রান্নার জন্য সবজি কেটে যে দানা টানা ফেলি, তার থেকেই ওই গাছগুলো জন্মায়। এতে আবার প্রকৃতির কি কেরামতি? হ্যাঁ, কিন্তু আমার মন মানতে চাইতো না। মনে মনে ভাবতাম, কই, বাবা তো ওই গাছের প্রতি এক ফোঁটাও যত্ন করেন না। তিনি তো কেবল মাগনায় গাছের ডাল থেকে ফল সবজি পেরে আনা ছাড়া ওদের দিকে ফিরেও তাকান না। তবে তার জন্য ওই গাছগুলোর জন্ম, তা কি করে বলা যায়? কে জানে।
বাবা আজ বেঁচে নেই। না, আমায় মানুষ হতে দেখে যেতে পারেননি উনি, কারণ সে অর্থে আমি এখনো মানুষ হইনি। ওর মতো 10টা 5টার ডিউটি কিংবা নিরেন পক্ষে ব্যবসা করা আমার হাতে সয়নি। আর সইবেই বা কি করে? আমি তো আর 5টা লোকের মতো নই। আমার সব কাজকর্মই বড় মন্থর। আমি স্নান করতে গিয়ে জানালা দিয়ে আসা রোদের ঝিকিমিকি দেখে বিভোর হয়ে যাই। বাজারে যাওয়ার পথের রাস্তার ধারের বেঞ্চের ধুলোর পুরু আস্তরণ দেখে থমকে দাঁড়াই, কিংবা ঘরের দেয়ালে পিঁপড়ের সারিবদ্ধ চলাচলের দিকে অনন্তকাল ধরে তাকিয়ে বেড়াই। এমন মানুষকে দিয়ে আর যাই হোক মানুষ হওয়া হয় না। তবে পেট চালাতে কিছু তো একটা করতে হয়, তাই এক প্রকার বাধ্য হয়েই ছবি আঁকি। দু চোখ ভরে আমার এই প্রাণচঞ্চল পৃথিবীর বুকে যেটুকু শান্ত, নিথর আর নীরব কোণা খুঁজে পাই, তাই রং তুলি দিয়ে ফুটিয়ে তুলি সাদা ক্যানভাসে। আর অস্থির পৃথিবীর কিছু ছুটন্ত মানুষ সেগুলো বেশ চড়া দামে কিনে নেয়। এবার সেটা নেহাতি ঘর সাজানোর জন্য, নাকি সেই ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজের মনের গহীনে চাপা দেওয়া এই আমার মতো হওয়ার ইচ্ছেটাকে একটু অক্সিজেন দেওয়ার জন্য, তা আমি জানি না। Hey, stupid! Are you deaf or what? একটা গাড়ি হঠাৎ পাশ কাটিয়ে যাওয়ার সময় তার চালক দাঁত খিঁচিয়ে কথাগুলো আমার দিকেই ছুড়ে দিয়ে গেল। বোধহয় অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছিল। তবে তাতে আমার এই আদি অনন্ত ভাবনার রেশ কাটার কোনো সম্ভাবনাই নেই। আমি মানুষটা এই রকমই। যাই হোক, দেখতে দেখতে সবুজের আভা কমে গিয়ে হালকা জনবসতি চোখে পড়ছে ইতিউতি। আরে, ওই তো একটা মোটেল। যাই, অনেকক্ষণ পেটে কিছু পড়েনি। শীত শীত করছে বেশ, শুধু মনের খোরাক মেটালেই তো আর চলবে না, শরীরটাকেও মাঝে মাঝে খোরাকি দিতে হয় বই কি। গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে এগিয়ে গেলাম মোটেলটার দিকে। ইউরোপের সড়কগুলোই মাঝে মাঝেই এই ধরনের ছোট ছোট খাবার জায়গা দেখা যায়, অনেকটা ইন্ডিয়ান হাইওয়ের ধারের ধাবার মতো কনসেপ্ট আর কি। হ্যালো। ভিতরে গিয়ে ঢুকতেই কাউন্টারের ওপারে দাঁড়ানো বৃদ্ধা মহিলা মৃদু অভ্যর্থনা জানালেন। হাই, ক্যান আই হ্যাভ সাম স্টেক অ্যান্ড আ বটল অফ বিয়ার? Sure, sir. Please have a seat. কাউন্টার থেকে সরে এসে একটা সুবিধাজনক টেবিলের দিকে এগিয়ে গেলাম আমি। মোটেলটাই সর্বসাকুল্যে 6টা টেবিল, আর তার প্রত্যেকটা ঘিরে 4টে করে চেয়ার, সবই কাঠের, আর সবকটাই ফাঁকা। দেখলাম মোটেলের সেই বৃদ্ধা আর সকলের মতোই বেশ করিতকর্মা আর চটপটে। আমি হাত পা ছড়িয়ে বসার কিছুক্ষণের মধ্যেই খাদ্য আর পানীয় হাজির। আদ্যিকালের টেবিলটার উপর একটা সাদা ডিশে করে ভেড়ার মাংসের ধুমায়িত একটা বেশ বড়সড় টুকরো, কিছুটা সবজি আর 1 বোতল বিয়ার নামিয়ে রেখেই তিনি আবার ফিরে গেলেন কাউন্টারের ওপারে নিজের জায়গায়। সবেমাত্র কাঁটা চামচে গেঁথে খানিকটা মাংস মুখে পুরেছি। এমন সময় এক স্থূলকায় খয়েরি চামড়ার লোক তার বিশাল শরীরটা নিয়ে থপ থপ করতে করতে মোটেলটার কাঠের পাল্লা ঠেলে ভিতরে ঢুকলেন। মালকিনের আন্তরিকতা দেখে ঠাউর করতে অসুবিধা হলো না যে ইনি এখানকার নিয়মিত গ্রাহক। ভদ্রলোক বেশ উচ্চস্বরে বললেন, Hey Maria, you know my appetite. মোটেলের মালকিন অর্থাৎ মারিয়া সহাস্যে জবাব দিলেন, Yes, dear. Have a seat. লক্ষ্য করলাম ভদ্রলোকের পিঠে একটা বড় ব্যাগ, আর তার থেকে মাছ ধরার নানান সাজ সরঞ্জাম উকি মারছে। থপথপ করতে করতে এগিয়ে এসে আমার টেবিলের ধারে এসে দাঁড়ালেন সেই বিশাল বুকু। Can I sit here? হাত দেখিয়ে বসতে বলে শুধালাম, আর ইউ ফ্রম এশিয়া? Yes, from India. Have you heard of Calcutta? I'm from there, but for last 40 years I'm here. And you, my friend? চেয়ারে বসে নিজেকে গুছিয়ে নিতে নিতে জবাব দেন ভদ্রলোক, আমিও খাঁটি বাঙালি, দীপ্তিমান চক্রবর্তী। আর আপনি? আরে আপনি বাঙালি? সাবাস, কতদিন পর যে বাঙালির দেখা পেলাম দাদা। আমি সৃজন দত্ত। ভদ্রলোককে বেশ উৎসাহিত দেখালো। বিয়ারের বোতলে চুমুক দিতে দিতে বললাম, কেন,
বাঙালি তো এখন বিশ্ব নাগরিক, পৃথিবীর যে কোনো প্রান্তেই বাঙালির দেখা পাওয়া তো দুষ্কর নয়। তা ঠিকই বলেছেন, কিন্তু এই ম্যাকফারল্যান্ড তো আর লন্ডন কিংবা প্যারিস নয়, নেহাতি ইউরোপের এক সাদামাটা গ্রাম। ও সব জায়গায় গেলে মশাই হামেশাই বাঙালির মুখ দর্শন হয়, কিন্তু এই গাঁয়ের মোট জনসংখ্যা 112। সর্বসাকুল্যে গোটা 50 ঘর বাড়ি। এখানে আর বাঙালি কি করতে আসবে বলুন? ইতিমধ্যে মারিয়া এক রাশ খাবার দাবার ডাঁই করে এনেছে। সেগুলো টেবিলে নামিয়ে রাখতেই ভদ্রলোক বলে উঠলেন, বাই সেম কান্ট্রিম্যান। মহিলা অবশ্য কোনো উত্তর দিলেন না, কেবল একটু হেসে আবার নিজের জায়গায় ফিরে গেলেন। তা দাদা এখানে কি মনে করে? আপনি আমায় আপনি আগে করবেন না প্লিজ, আমি বয়সে আপনার থেকে বেশ খানিকটা ছোটই হব। বেশ, তবে তুমিও ওই আপনি আজ্ঞেটা বাদ দাও। এক মুখ খাবার নিয়ে হেসে জবাব দিলেন ভদ্রলোক। কথা বলতে গিয়ে ওর মুখ থেকে খাবারের কণা ছিটকে এসে পড়ছে টেবিলে। সেগুলো বাম হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে উনি আবার বললেন, যাকে তোমার আগমনের হেতুটা কি তা তো বললে না ভায়া। তেমন কিছু না, আমি একটু বাউন্ডুলে প্রকৃতির লোক, হাতে কিছু টাকা পয়সা জমলেই ঘুরতে বেরোই, তেমনি। তা ইউরোপে এত বেড়ানোর জায়গা থাকতে হঠাৎই পাণ্ডব বর্জিত গায়ে? না, এখানে আসবো বলে আসিনি, এই বেড়াতে বেড়াতে এসে পড়েছি আর কি। এই মোটেলটা দেখে খিদেটাও চাগার দিয়ে উঠল, তাই। তা ভায়া এসে যখন পড়েছ তখন তো তোমায় ছাড়ছি না। আমার এখানে 2-1 দিন কাটিয়ে তবে রেহাই পাবে। আচ্ছা বেশ। লোকটা বকে বেশি, এমনিতে আমার বিশেষ লোকজন পছন্দ হয় না, তার ওপর অপ্রয়োজনীয় বকবক করা লোক তো আরও না পছন্দ। তবে এই নির্ঝুম এলাকাটা মন্দ লাগছে না। এতক্ষণ ধরে মোটেলে বসে আছি, এখনো একটাও গাড়ির শব্দ পেলাম না। এই বা কম কিসে? সৃজন দত্তের কথা শুনে যা মনে হচ্ছে তাতে সম্ভবত এই এলাকায় লোকজনও বিশেষ নেই। এরকম একটা ভার্জিন জায়গায় কিছুক্ষণ কাটাতে পারলে মন্দ হয় না। তাছাড়া ভাড়ার গাড়িটাও অনেকক্ষণ চলছে, ওটাকেও একটু বিশ্রাম দেওয়ার প্রয়োজন। এতএব আপত্তি করলাম না। দুজন নিজেদের খাবার বিল মিটিয়ে বেরিয়ে এলাম মোটেল থেকে। আমার গাড়িতেই তুলে নিলাম ভদ্রলোককে। তিনি পথ দেখিয়ে নিয়ে এলেন তার বাড়ির সামনে। একটা কাঠের একতলা 2 কামরার বাড়ি, চারপাশে নানান দেশজ উদ্ভিদের সারি লোকচক্ষুর থেকে আড়াল করে রেখেছে এই ছোট্ট প্রপার্টিটাকে। সৃজন দত্ত সারা বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। লক্ষ্য করলাম সারা বাড়ির বিভিন্ন জায়গায় নানান মাছ ধরার সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে আছে। খোলা বারান্দায় 2টো মুখোমুখি চেয়ারে বসতে বসতে শুধলাম, তা দাদার মাছ ধরার শখ নাকি? তবে এই ছিপ বড়শি এসব? শখ নয় ভায়া, নেশা নেশা। 20 বছর বয়সে দেশ ছাড়ি, ইউরোপের বেশ কয়েকটা শহরে ঘুরে ঘুরে 30 বছর ধরে নানান পেশায় হাত পাকিয়ে পয়সা কামিয়েছি বিস্তর। শেষে সব ছেড়ে ছুড়ে দিয়ে এই ম্যাকফারল্যান্ডে এসে থিতু হয়েছি। কিন্তু কাজের মানুষ তো, চুপ করে বসে থাকতে পারি না, সময়টা তো কাটাতে হবে, তাই এই মাছ ধরা। একটা চুরুট ধরিয়ে জবাব দেন সৃজনবাবু। চারপাশটা দেখতে দেখতে বললাম, জায়গাটা কিন্তু বেশ শান্ত, স্নিগ্ধ, আর বেশ একটা মোহময় ব্যাপার আছে। তা যা বলেছ, কিন্তু সব জায়গা কিন্তু শান্তির হয় না। কথাটা বলতে বলতে ভদ্রলোকের চোখটা কেমন ঘোলাটে হয়ে উঠেছিল না? জিজ্ঞাসা করলাম, মানে? ভদ্রলোক যেন খানিকটা সামলে নিলেন, মাথা নেড়ে বললেন, ও কিছু না, বাদ দাও, চলো তোমাকে তোমার শোবার ঘরটা দেখিয়ে দিই। বাড়িটার পশ্চিমে একটা ছোট্ট ঘরে আমার থাকার বন্দোবস্ত হলো। অন্য ঘরটা সৃজনবাবু ব্যবহার করেন। আমায় ঘরে পৌঁছে দিয়ে উনি চলে গেলেন।
দক্ষিণের জানালাটা খুলতেই এক ঝাঁক সবুজ দুহাত বাড়িয়ে আমায় অভ্যর্থনা জানালো। আর সেই সবুজের ফাঁক দিয়ে দূরে একটা জমাট বাঁধা জলরাশিকে উকি দিতে দেখলাম। পুরোটা ঠিক করে দেখতে পেলাম না ঠিকই, কিন্তু বিকেলের পরন্ত আলোয় ম্যাকফারল্যান্ডের এক কোণে জড়ো হওয়া ওই শান্ত জলরাশি দেখে না জানি মনের কোন প্রান্তে একটা অচেনা অস্বস্তি, একটা নাম না জানা কেমন কেমন ভাব যেন আলোড়িত হতে আরম্ভ করলো। কেন কি জানি, তবে বেশিক্ষণ ওই নীল জলের দিকে তাকিয়ে থাকতে পারলাম না। হঠাৎ এক ঝাঁক কুয়াশার পরত যেন কোথা থেকে ছুটে এসে জমা হতে শুরু করেছে ওই জলরাশির চতুর্দিকে। একটা আচমকা ঠান্ডা ভাব যেন জাঁকিয়ে ধরেছে আমায়। স্নায়ুমণ্ডলীতে একটা অদ্ভুত অস্থিরতা শুরু হলো। পর্দা টেনে দিয়ে সরে এলাম ঘরের ভিতর। এই সৃজন দত্ত একটু বেশি বকেন ঠিকই, তবে অমায়িক মানুষ। ভদ্রলোক আমার যথেষ্ট খাতির করলেন, রেধে বেড়ে বেশ ভালোই খাওয়ালেন। নিজের হাতে আমার বিছানা বালিশ পেতে শোবার বন্দোবস্ত করে দিলেন। দেশের কত পুরনো দিনের গল্প করলেন আমার সাথে। বিদেশে হঠাৎ করে দেশের লোক পেলে যা হয় আর কি। তার ওপর এই অজগায়ে থাকলে তো শিকড়ের প্রতি সেই টান আরও বেড়ে যাওয়ারই কথা। তবে শোয়ার আগে দুজনে একসাথে বসে ম্যাকফারল্যান্ডের মনোরম আবহাওয়া উপভোগ করতে করতে দুপাত্র গলায় ঢালার একটা পর্ব ছিল। সব শেষে যখন ক্লান্ত শরীরে নিজের জন্য বরাদ্দ ঘরের বিছানাটার দিকে এগিয়ে গেলাম, তখন ঘড়িতে প্রায় 1:30। দিশাহীন ভ্রমণের ক্লান্তি তো ছিলই, তার সাথে মদের নেশা জুড়ে একটা বেশ জোরালো আচ্ছন্নতা ছড়িয়ে পড়েছিল স্নায়ুমণ্ডলীর আনাচে কানাচে। তখন যে কী অবস্থায় এসে বিছানাটায় শরীরটা বিছিয়ে দিয়েছিলাম তা ঠাহর করতে পারিনি। শুধু বুঝতে পারছিলাম যে ঘরের দেয়ালের নীলচে নাইট ল্যাম্পের আলোটা ক্রমাগত চোখের পাতায় কড়া নাড়ছে। একটা দিগন্ত বিস্তৃত ঘুম যেন আমার চেতনাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলেছিল। বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, তারপর না জানি কিসের একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। ততক্ষণে নেশা আর ক্লান্তি দুটোই বিরতি নিয়েছে। এপাশ ওপাশ করতে করতে খেয়াল করলাম ঘরের নীলচে নাইট ল্যাম্পটা নিভে গেছে। কাঠের ঘর জোড়া তার নীলাভ উদ্ভাস স্তব্ধ হয়েছে। তার জায়গায় সারা ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে একটা হলদে আভা। জড়তা কাটিয়ে উঠে বসলাম বিছানায়। প্রথম কয়েক মুহূর্ত কিছুই বুঝতে পারিনি। তারপর হঠাৎ টের পেলাম যে দক্ষিণের ওই জানালার পর্দার তলা দিয়ে একটা হলদে আলোর আভা ভেসে আসছে ঘরের ভিতর। সেই আলো এত জোরালো নয় যে ঘড়িটা দেখা যাবে। মনে মনে ভাবলাম, তবে কি ভোরের আলো ফুটে গেল? কে জানে, হবে বা। হয়তো এক ঘুমেই রাত কাবার করে ফেলেছি। তাই বিছানা থেকে নেমে আড়মোড়া ভাঙতে ভাঙতে এগিয়ে গেলাম জানালাটার দিকে। পর্দাটা হাতের খোঁচায় সরাতেই ভুল ভাঙল। কোথায় ভোর? কাঁচের জানালার বাইরে রাতের আধার ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে, আর তার মাঝখান দিয়ে এক রাশ বুড়ো গাছের সারির ফাঁক বেয়ে এগিয়ে আসছে একটা হলদে আলোর রেখা। সে আলো ভারী অদ্ভুত। তাকে কথায় বর্ণনা করা এক প্রকার অসম্ভব। ওই হলদে আলোর কোনো বিস্তার নেই, কোনো প্রাবল্য নেই, অথচ লেজার গান থেকে বেরিয়ে আসা অপ্রশস্ত রিজু আলোক ছটার মতো সেই হলদে আলোর দীপ্তি এসে পড়ছে আমার জানালায়। কাঁচের পরত ভেদ করে নিঃসংকোচে হানা দিচ্ছে আমার ঘরের আনাচে কানাচে। তার উৎস ওই দূরের জলাশয়। যেন কেউ সেই জলের পাড়ে দাঁড়িয়ে আধুনিক টর্চ বা ওই জাতীয় কিছু একটা দিয়ে সংকেত পাঠাচ্ছে আমাকে। তবে সেই আলোক সংকেত যেমন নিশ্চল নিরবচ্ছিন্ন ছিল, ঠিক তেমনি করেই হঠাৎ বেবাক মিলিয়ে গেল। চোখের নিমেষে জানালার বাইরেটা ভীষণ কালো আঁধারে ডুব দিল যেন। তবে একটা জিনিস খেয়াল করলাম, যতক্ষণ আলোটা জ্বলছিল ততক্ষণ যেন জায়গাটা অদ্ভুত নিথর হয়েছিল। আর সেই আলোক দীপ্তি উধাও হতেই
বাইরের পৃথিবীতে আচমকাই এক প্রাণচঞ্চল্য স্বাভাবিকত্ব ফিরে এলো। কিভাবে বুঝলাম তা ব্যাখ্যা করা আমার পক্ষেও সম্ভব নয়। তবে মনের কিছু কিছু ইঙ্গিত যে আমাদের সমস্যা এবং অস্বস্তি অকারণেই বাড়িয়ে তোলে, তা বোঝার জন্য আমার মতো খ্যাপাটে হতে হয় না। বাইরের উদ্ভাস নিষ্ক্রিয় হতেই ঘরের ভিতরের নীলাভ নাইট ল্যাম্প আবার স্বমহিমায় উজ্জ্বল হয়ে উঠেছে, আর কাঁচের এপারের আলোক বিচ্ছুরণে ওপারের পৃথিবীর স্বাভাবিক নিয়মেই আরও ঘন কালো আঁধারে মিশে গেছে। জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ সমস্ত ঘটনারই কার্যকারণ ভাবার চেষ্টা করছিলাম। এ কি আমাদের গ্রাম বাংলার আলেয়ার মতো কিছু? প্রাকৃতিক গ্যাসের হঠাৎ সক্রিয় হয়ে জ্বলে যাওয়ার মতো ঘটনা কি, নাকি এর অন্য কোনো ব্যাখ্যা আছে? তবে তাই যদি হয়, তাহলেও আলোকরশ্মির অমন নিয়ন্ত্রিত পরিমিত চেহারার অমন শান্ত অথচ অস্বস্তিকর বিস্তারের মানে কি? এসব সাত পাঁচ ভাবছি, এমন সময় একটা চাপা গোঙানির শব্দে চমকে উঠলাম। নিঝুম রাতে অপরিচিত ম্যাকফারল্যান্ডের এক অর্ধপরিচিত মানুষের বাড়িতে এমন চাপা গোঙানির শব্দ মনে আতঙ্ক জাগালো। কোনো মানুষকে দীর্ঘক্ষণ মারধর করলে তার গালের কষ বেয়ে গড়িয়ে পড়া লালার সাথে মিশে যেমন একটা শব্দ প্রকাশ পায়, এও যেন খানিকটা সেই রকম। একটা যন্ত্রণা, হতাশা আর বিষাদের করুণ সুর যেন একত্রে ঘেঁষাঘেঁষি করে রয়েছে ওই গোঙানির শব্দে। এই নীলচে আলোয় ঢাকা ঘরের প্রতিটা দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে সেই বেদনা বিধুর কাতর স্বর। আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলাম না। গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম সেই শব্দের উৎস সন্ধানে। প্রায় নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে এলাম বারান্দায়। লম্বা বারান্দায় আমার পাশের ঘরটাই সৃজনবাবুর। সেটাকে পেরিয়ে বাথরুমের দিকে যেতে হয়। শব্দটা আসছে ওই বাথরুমের দিক থেকেই। একবার ভাবলাম, আমার আশ্রয়দাতাকে ডাকা কি ঠিক হবে? এত রাতে ভদ্রলোকের ঘুম ভাঙিয়ে ডেকে তুলে কি বলবো আমি? পরক্ষণেই ভদ্রতা আর শিষ্টাচারের ঊর্ধ্বে উঠে এলো একটাই অনুভূতি, সব কেমন যেন তালগোল পাকিয়ে গেল। যে অজানা আশঙ্কা, যে অপরিচিত ভয় আমার রন্ধ্রে রন্ধ্রে দ্রিমি দ্রিমি বেজে চলেছে, তা যেন আমায় দিয়ে জোর করেই কাজটা করিয়ে নেবে। কে জানে, অচেনা এই গায়ের রাতে যদি হঠাৎ কোনো ভয়ঙ্কর বিপদের সামনে গিয়ে দাঁড়াই, যদি হঠাৎ কোনো সমস্যায় পড়ি, তার থেকে সৃজনবাবুকে ডাকাই ভালো। সংকোচ কাটিয়ে মৃদু টোকা দিলাম দরজায়। শেষ টোকাটা অসাবধানতাবশত একটু জোরেই দিয়ে ফেলেছিলাম বোধহয়। দেখলাম ধাক্কা লেগে সৃজন দত্তের শোবার ঘরের দরজাটা একাই খুলে গেল। দরজায় কোনো ছিটকিনি দেওয়া নেই দেখে একটু অবাকই হলাম। তবে সেসব ভাবার সময় এখন নেই। সেই গোঙানির শব্দ এখনো হয়ে চলেছে, থেমে থেমে। ছন্দবদ্ধ সেই করুণ কাতর শব্দ আমার স্নায়ুর উপর ভীষণ চাপ সৃষ্টি করেছে। বাড়ির মালিককে ডাকতে শটান ওর ঘরের ভিতর ঢুকে পড়লাম। দেখলাম তার ঘরেও একটা নীলচে আলো জ্বলছে। দক্ষিণের জানালাটা হাট করে খোলা, আর বিছানা ফাঁকা। এলোমেলো ছড়িয়ে থাকা বালিশ চাদর দেখে এটা বুঝতে অসুবিধে হয় না যে কিছুক্ষণ আগে পর্যন্ত এই বিছানায় কেউ শুয়েছিল, কিন্তু সেই শয্যা এখন শূন্য। লোকটা এত রাতে কোথায় গেল? জানালাটাও হাট করে খোলা, এই জানালাটাও দক্ষিণমুখী। তবে কি উনিও ওই আলোকরশ্মি দেখেছেন? এইসব ভাবতে ভাবতে ঘরের বাইরে বেরিয়ে আসতেই একটা চিন্তায় হঠাৎ আমার অঙ্গ প্রত্যঙ্গ সজাগ হয়ে উঠল। গোঙানির শব্দটা বাথরুমের দিক থেকে আসছে। সৃজনবাবু নিজের শোবার ঘরে নেই। তবে কি? হ্যাঁ, এটা তো হতেই পারে। হয়তো ভদ্রলোক মাঝরাতে বাথরুম করতে গেছিলেন আর সেখানেই পা পিছলে পড়ে। সাংঘাতিক এই বিষয়টা ভাবতে ভাবতেই ছুটে গেলাম বাথরুমের দিকে। যত সেদিকে এগোচ্ছিলাম ততই যেন সেই গোঙানির শব্দ স্পষ্ট হচ্ছিল। তখন আর আমার ভদ্রতা দেখানোর মতো অবস্থা নেই। বিনা বাক্য ব্যয়ে বাথরুমের দরজাটায় এক ধাক্কা দিলাম। দেখলাম সেটাও আগের মতোই আগলহীন। বিনা প্রতিরোধে সেটাও ভিতর দিকে সরে গেল। আর সেই দরজা সরে যাওয়াতে বাথরুমের ভিতর যে দৃশ্য আমার চোখের সামনে উন্মুক্ত হলো,
তা দেখে আতঙ্কে, উত্তেজনায়, নানান আদিম অনুভূতির ঠেলাঠেলিতে অস্ফুট চিৎকার করে উঠলাম, সৃজন বাবু! আমি দেখলাম বিরাট বপু সৃজন দত্ত তখন নগ্ন হয়ে এক বাথটাব ভর্তি জলের ভেতর নিজের দেহটা ডুবিয়ে শুয়ে রয়েছেন। তার মাথাটুকু বাইরে থাকলেও থলথলে চর্বিওয়ালা সেই বিশাল শরীরটা ওই হিমশীতল জলের ভিতর চোবানো। গোটা শরীরটা কাটা পাঠার মতো ছটফট করছে, যেন কোনো উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক প্রবাহ বয়ে চলেছে তার শিরা উপশিরায়। ভদ্রলোকের মাথাটা তার ডান ঘাড়ের উপর এলিয়ে রয়েছে, ওর বাম কান দিয়ে বেরিয়ে আসছে এক চিলতে রক্ত, আর ডান গালের কষ বেয়ে নেমে আসছে গ্যাঁজলা। আর এই অবস্থাতেই উনি অস্ফুট স্বরে ঘুমিয়ে চলেছেন। ছুটে গেলাম তার কাছে, দেখলাম লোকটার হুঁশ নেই। তার সারা শরীর ওই প্রবল ঠান্ডাতেও আগুনের মতো গরম। কোনো রকমে ধরে ঠেলে এক প্রকার ধাক্কাতে ধাক্কাতেই ওকে বাথরুম থেকে বের করে নিয়ে এলাম ওর শোবার ঘরে। বিশাল শরীরটাকে বিছানায় ঠেলে শুইয়ে দিলাম। এত বড়সড় চেহারার মানুষটাকে বাথরুম থেকে তুলে এনে বিছানায় শোয়াতে আমার রীতিমতো ঘাম ছুটে গেল। ততক্ষণে টানা হিচড়াই ওর জ্ঞান ফিরে এসেছে। ভদ্রলোক নিভু নিভু চোখে আমায় দেখছিলেন, কিন্তু কোনো কথা বলছিলেন না। আমি ওকে আর পোশাক পরাবার ঝক্কি নিলাম না। সৃজনবাবুর শরীরের উপর একটা মোটা কম্বল চাপিয়ে দিয়ে বাথরুম থেকে একটা টাওয়েল এনে মুছিয়ে দিলাম ওর কানের লতি আর ঘাড়ের কষ। অসুস্থ মানুষটা নড়াচড়ার হালে পর্যন্ত ছিলেন না, তাই বিনা প্রতিরোধেই সেসব করে ফেললাম। সব সেরে ওকে বললাম, দাদা শুয়ে থাকো, আমি জেগেই আছি, কিছু প্রয়োজন হলে আমায় ডেকো। আমার বারবার মনে হচ্ছিল একজন অজানা মানুষের সামনে এভাবে নগ্ন ও অসুস্থ হয়ে পড়ায় ভদ্রলোক বিব্রত বোধ করবেন, তাই ওর সামনে বসে থাকাটা সমীচীন বোধ হচ্ছিল না। তাই পাশের ঘরে গিয়ে থাকাটাই শ্রেয়। এসব চিন্তা করে সবে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়েছি, এমন সময় পিছন থেকে ভদ্রলোক জড়ানো ক্লান্ত গলায় বলে উঠলেন, একটু দাঁড়াবে ভায়া? পিছনে ফিরে ওর দিকে এগিয়ে গেলাম। হ্যাঁ বলো। বলছি, আজকের রাতটুকু একটু কষ্ট করে এ ঘরেই থাকবে প্লিজ? আমার ডান হাতটা নিজের কাঁপতে থাকা দুই করতলে নিয়ে কাতর আর্জি জানালেন ভদ্রলোক। বললাম, বেশ, আসলে তোমার যদি অসুবিধে হয় তাই চলে যাচ্ছিলাম। বলতে বলতে ওর বিছানার পাশেই রাখা চেয়ারে বসলাম। একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলাম, বলছিলাম, একটা প্রশ্ন করতে পারি? মানে যদি আপনার কোনো আপত্তি না থাকে। আসলে আপনি আমায় বলবেন যে কি হয়েছিল? দেখলাম প্রশ্ন শুনে সৃজন দত্তের মুখে একটা আতঙ্কের কালো ছায়া নেমে এলো যেন। উনি কোনো জবাব না দিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। আমি আবার শুধালাম, বলছি, শরীর টরীর খারাপ করছিল নাকি? এখন ঠিক আছে তো? ভদ্রলোক এবারেও আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে একটা অদ্ভুত কথা বললেন। আচ্ছা ভায়া, তোমার কাছে একাকিত্ব মানে কি? প্রথমটা একটু হকচকিয়ে গেলেও একটু ভেবে জবাব দিলাম, একাকিত্ব হলো নিশ্চুপ, নিস্তরঙ্গ, উত্তেজনাহীন এক জীবন, যেখানে ফার্স্ট হওয়ার কোনো তাড়া নেই, লাস্ট হওয়ার কোনো ভয় নেই, কিংবা কাউকে কিছু প্রমাণ করার নেই। সেটাই আমার কাছে একাকিত্ব। লক্ষ্য করলাম কথাগুলো শুনতে শুনতে সৃজন দত্তের চোখ দুটো কেমন যেন একটু ঘোলাটে হয়ে উঠেছে। একটা অদ্ভুত অভিব্যক্তি ওর চোখে মুখে ধরা পড়ছে। সেই অভিব্যক্তি ভয়ের না কষ্টের তা অনুমান করতে পারলাম না। মৌনতা ভেঙে উনি বললেন, অর্থাৎ মৃত্যু। এমন স্থবিরতা মৃত্যু ছাড়া আর কোথায় পাবে তুমি? একবার ভেবে দেখো, মৃত্যুই আমাদের ভবিতব্য, আমাদের অন্তিম পরিণতি, অথচ মৃত্যু নিয়েই আমাদের কত ভয়। আসলে দাদা, মৃত্যুর পর তো আর ফিরে আসা যায় না। পূর্ণচ্ছেদের পর যে আর কোনো বাক্য হয় না। তবে কথাটা ঠিক, চিরনিদ্রার চেয়ে নিঃসঙ্গতা বোধহয় আর কিছুতেই নেই। আর যদি
সেই মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর নিঃসঙ্গতা জোটে কারো কপালে? আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। কোথায় আছে সেই সুখের দেশ, যেখানে কোনো বাধা ছাড়াই ঘন্টার পর ঘন্টা নিঃসঙ্গ হয়ে বিলকুল একা বসে থাকা যাবে? তেমন জায়গায় ঘর বাঁধতে পারলে বোধহয় বেশ ভালোই হতো। কথাটা বলা মাত্র ভদ্রলোক উত্তেজনায় উঠে বসলেন। তার গা থেকে খসে পড়ল কম্বলটা। উনি ঠোঁটে আঙুল দিয়ে ফিসফিসিয়ে ভয়ার্ত কণ্ঠে বললেন, আছে, আছে, আমি দেখেছি, তাই তো আর দেখতে চাই না। ভাগ্যের জোরে ওই একাকিত্বে বাধা পড়তে পড়তে বেঁচে গেছি। তাই বলছি, ভুলেও কথা বলো না। ওর কথা এড়িয়ে আমি বললাম, আচ্ছা বেশ, এবার একটু শুয়ে ঘুমানোর চেষ্টা করো দেখি। ইতিমধ্যে লোকটার মানসিক স্থিতি দেখে আমার মনের মধ্যে সংশয় দানা বাঁধতে শুরু করেছে। হয় এই সৃজন দত্তের মধ্যে উন্মাদনার লক্ষণ দেখা দিয়েছে, আর না হয় ব্যাটা চড়া নেশা করেছে। একটা কড়া কফির গন্ধে ঘুম ভাঙল। হিজিবিজি স্বপ্ন দেখছিলাম। ক্যাফিনের সুমধুর গন্ধের ধাক্কায় সেই স্বপ্নের জাল ছিঁড়ে বাস্তবের মাটিতে আছাড় খেতেই সবটা মনে পড়ে গেল। ম্যাকফারল্যান্ড, সৃজন দত্ত, রাতের আলো, সৃজনবাবুর অসুস্থতা, সবটা। ভদ্রলোক নিজেই আমার জন্য কফি বানিয়ে এনেছেন, সাথে ট্রেতে আরও কুকিজ বা ওই জাতীয় কিছু আছে। ওই ইনস্ট্যান্ট কফি টফি নয়, একেবারে খাঁটি জিনিস মশাই। ভদ্রলোককে কাল রাতের থেকে সম্পূর্ণ আলাদা দেখাচ্ছে। গত রাতের ওই অসুস্থতা, গোঙানি আর উনি যা যা করেছেন, আজ দিনের আলোয় কেউ ওকে দেখলে সেসব ঠাহর করতে পারবে না। কফির কাপে চুমুক দিয়ে শুধলাম, এখন কেমন বোধ করছেন? দারুণ ঘুম হয়েছে মশাই। ভদ্রলোক যেন আমার কথাটা এড়িয়ে গেলেন। উনি কি গত রাতের সমস্ত কীর্তি ভুলে গেলেন নাকি? মনে করিয়ে দেওয়ার জন্য বললাম, কাল রাতে তো রীতিমতো টেনশনে পড়ে গেছিলাম। এবারেও দেখলাম সৃজন দত্ত আমার কথার সঠিক জবাব না দিয়ে বললেন, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু জল খাবারের বন্দোবস্ত করি। এই বলে যেন তড়িঘড়ি বেরিয়ে গেলেন তিনি। বেশ অবাক হলাম আমি, উনি গত রাত্রের কথাগুলো এড়িয়ে গেলেন কেন? তবে কি ভদ্রলোকের সবটা মনে আছে? স্রেফ বিব্রত বোধ করছেন বলে এড়িয়ে যেতে চাইছেন, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? তবে কি আমার ধারণায় ঠিক? এই সৃজন দত্ত নিশ্চয়ই কোনো চড়া নিষিদ্ধ মাদক সেবন করেন, আর তার কেরামতিতেই গতরাতের ওই গোঙানি ও অসুস্থতা। তা না হলে এই শীতের দেশে মাঝরাতে কেউ অমন জলের তলায় গা চুবিয়ে বসে থাকতে পারে? আর ওর কথাবার্তাও গতরাতে বেশ অসংলগ্ন শোনাচ্ছিল। সেই মাদক ব্যবহারের কথা জানাজানি হয়ে যাওয়ার ভয়েই সম্ভবত ভদ্রলোক এসব কথা আর বাড়াতে চাইছেন না। যাগ্গে, অত ভেবে কি লাভ, তার চেয়ে যাই ফ্রেশ হয়ে আসি। এই ভেবে সোফা ছেড়ে উঠে দাঁড়ালাম আমি। গতরাতে সৃজন দত্তের অনুরোধেই ওর ঘরে রাতটা কাটিয়েছিলাম। অসংলগ্ন কথা বলতে বলতে ভদ্রলোক একসময় ঘুমিয়ে পড়েন। আমিও তারপর একা বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা টেরও পাইনি। যাই হোক, নিজের জন্য বরাদ্দ ঘরে গিয়ে ব্যাগ থেকে একটা ব্রাশ আর পেস্ট বের করে বাথরুমের দিকে এগিয়ে গেলাম। গত রাতেই লক্ষ্য করেছি, আমার ঘর, সৃজনবাবুর ঘর, তারপর রান্নাঘর টপকে বাথরুমে পৌঁছতে হয়। সেদিকে যেতে যেতেই একটা পোড়া গন্ধ নাকে এসে ঠেকল। আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম আমার আশ্রয়দাতা ভদ্রলোক রান্নাঘরের ভিতর বারান্দার দিকে পিছন করে দাঁড়িয়ে আছেন। তার সামনে একটা গ্যাস স্টোভ আর একটা দক্ষিণমুখী খোলা জানলা। সেই জ্বলন্ত স্টোভের উপর কিছু একটা বসানো রয়েছে, যা বারান্দা থেকে দেখা যাচ্ছে না ঠিকই, তবে সেই খাবার যে আগুনের তাপে জ্বলে পুড়ে অঙ্গার হচ্ছে তা বেশ বোঝা যাচ্ছে। স্টোভের ওখান থেকে একটা কালো ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে উন্মুক্ত জানালা দিয়ে নির্দ্বিধায় বেরিয়ে যাচ্ছে। কিন্তু এত কিছুতেও সৃজনবাবুর কোনো হেলদোল নেই। উনি খুন্তি হাতে ঠাঁই দাঁড়িয়ে আছেন। কাছে এগিয়ে গিয়ে দেখলাম ভদ্রলোক জানালার বাইরের দিকে ঘোলাটে চোখে তাকিয়ে আছেন, আর সামনে ফ্রাইং প্যানে ফ্রেঞ্চ টোস্টের দাহ কার্য চলছে। আমি সৃজনবাবুর কাঁধে মৃদু টোকা দিয়ে বললাম, ও দাদা,
খাবার যে পুরো ছাই হয়ে গেল। কি ভাবছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? সম্বিত ফিরতেই ফ্রাইং প্যানের দিকে তাকিয়ে ভদ্রলোক হা হা করে হেসে উঠলেন। এ হে 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 হে, ইস, দেখছো, একটু অন্যমনস্ক হয়েছি আর সব, ইস, ছি 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 ছি। এই বলে স্টোভ অফ করে সেই কালো কালো টোস্টগুলো ডাস্টবিনে ঝাড়তে শুরু করলেন। আমি আর কথা বাড়ালাম না, শুধু বললাম, শুনুন না, আর রান্নাবান্নার ঝামেলা করে লাভ নেই। তার চেয়ে চলুন ওই মারিয়ার মোটেলে কিছু খেয়ে নিই। দাঁড়ান, আগে ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, এই বলে বাথরুমে ঢুকে গেলাম আমি। বাথরুম থেকে বেরিয়ে জামা কাপড় বদলে বেরিয়ে পড়লাম সৃজনবাবুর সাথে। তবে এবার আর গাড়িতে নয়, পদব্রজেই। চারপাশের গাছপালা আর প্রকৃতির অবর্ণনীয় সৌন্দর্য দুচোখ ভরে শুষে নিতে নিতে আমরা এগিয়ে চলেছি। তবে মাথার মধ্যে একটাই কথা ঘুরছে, এই এনআরআই বাঙালি ভদ্রলোক নিশ্চয়ই আমার থেকে কিছু একটা লুকোচ্ছেন। ওর কথাবার্তায় নানান লুকোছাপা ও আবডাল সহজেই চোখে পড়ে। বিশেষত গত রাতের পর থেকে এখনো পর্যন্ত ভদ্রলোক এমন সব অদ্ভুত আচরণ করে চলেছেন যা সত্যি সন্দেহের উদ্রেক করে। এই যেমন এতক্ষণ হলো আমরা নির্জন পথ হাঁটছি, কিন্তু ভদ্রলোক এখনো পর্যন্ত রাগ কাটেননি। শেষে বিরক্ত হয়ে আমি কথা পারলাম, বলি, তুমি মাছ টাছ কি ওই সামনের জলায় ধরো? কথাটা শুনেই সৃজন দত্ত চমকে উঠলেন। আমার দিকে কয়েক মুহূর্ত ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকে বললেন, ওটা জলা নয়, হ্রদ, লেক ম্যাকফার। আচ্ছা, আমারও তেমনটাই মনে হচ্ছিল অবশ্য। তা ওখানেই মাছ ধরো? সৃজন দত্ত কেমন যেন সন্ত্রস্ত কণ্ঠে জবাব দিলেন, না, ওই হ্রদে কেউ যায় না। কেন? যতটুকু দেখা যাচ্ছে তাতে তো বেশ বড়সড়ই মনে হচ্ছে। অনেক বড়। তবুও কেউ মাছ ধরে না? সরকারি নিষেধ আছে নাকি? ভদ্রলোকের চোখে মুখে বিরক্তির ভাব লক্ষ্য করছিলাম। উনি যে এই কথোপকথন পছন্দ করছেন না তা বেশ বুঝতে পারছিলাম, কিন্তু সেটা যে কেন সেটা ধরতে পারছিলাম না। সৃজন দত্ত একটা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, লেক ম্যাকফার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়, কাজেই ওখানে কে যাবে না যাবে তা নিয়ে কেউ হুলিয়া জারি করবে কিভাবে? তবে কি তবে? অসুবিধাটা কোথায়? ভদ্রলোক এ কথার জবাব দিলেন না, চুপচাপ হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে আমরা এমন এক জায়গায় পৌঁছলাম যেখান থেকে জলাটা স্পষ্ট দেখা যায়। এবার বেশ উৎসাহী হয়ে বললাম, সৃজনদা, এই চলো জলাটা একবার দেখেই আসি। আমার প্রস্তাব শুনে সৃজনবাবু একটু মুচকি হাসলেন। তার হাসির মধ্যে একটা রহস্যের ছোঁয়া লক্ষ্য করলাম। তবে তিনি আমায় বাধা দিলেন না। আমরা দুজনে গাছপালা এড়িয়ে এগোতে লাগলাম হ্রদটার দিকে। একটা জিনিস খেয়াল করলাম, আমরা যত হ্রদের দিকে এগিয়ে যাচ্ছিলাম ততই গাছপালার আকার আকৃতি যেন বদলে যাচ্ছিল। এখানকার গাছগুলো এত বেশি মোটা আর পুরুষ্ঠু যে তেমনটা এ চত্বরে আগে কোথাও দেখিনি। এক একটা গাছের কাণ্ড এমন ভীষণ প্রশস্ত যে হয়তো ৩-৪ জন মিলে ২ হাতে বেড় দিয়েও ধরা যাবে না। তার উপর এখানকার গাছের পাতাগুলো কেমন যেন অদ্ভুত উজ্জ্বল। ওদের গায়ে এতটুকু ধুলোর আস্তরণ নেই, উল্টে এক একটা পাতা এতটাই ঝলমল করছে যে দেখে আশ্চর্য হতে হয়। গাছগুলো দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম। হঠাৎ পায়ের কাছে একটা বিশালাকার কিছু তড়াক করে লাফিয়ে উঠল। এই আকস্মিক স্পন্দনে আমার হৃদযন্ত্র স্তব্ধ হওয়ার জোগাড় হয়েছিল। পরক্ষণেই নিজের ভুল বুঝতে পারলাম। ওটা আর কিছু নয়, একটা ব্যাঙ। কিন্তু তার আকৃতি এত বিরাট যে সহজে একটা ছোটখাটো বেড়ালের সাথে তুলনা করা যায়। তার গায়ের উজ্জ্বল শ্যাওলা রং নিয়ে সে লাফাতে লাফাতে পাশের একটা মস্ত বড় গর্তে গিয়ে ঢুকল। সেই বিরাট আকার মহিরুহদের পাশ কাটিয়ে গিয়ে দাঁড়ালাম লেক ম্যাকফারের সামনে। যতদূর চোখ যায় জল আর জল। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এই ইউরোপিয়ান মিষ্টি জলের হ্রদ। এগিয়ে গিয়ে দেখলাম লেকের জল কাঁচের মতো স্বচ্ছ। বিরাট আকার সব গাছে গাছে ঘেরা এই লেক ম্যাকফার।
জায়গাটার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম যে নিজের অজান্তেই বলে উঠলাম, বাহ! লেকের ঠিক মাঝখানে একটা ছোট্ট স্থলভাগ। সৃজনবাবুকে শুধলাম, ওটা কি? আমার আঙুলের ইশারায় মাঝের ওই স্থলভাগের দিকে তাকিয়ে ভদ্রলোক জবাব দিলেন, আঙুল দেখাবে না, আঙুল দেখাবে না। এই হ্রদের দিকে আসার সময় থেকেই ওর মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করেছিলাম, কিন্তু এবার যেন ওর ছটপটানি চরমে উঠেছে। উনি বললেন, চলো, তোমার হ্রদ দেখা হয়ে গেছে, এবার যাওয়া যাক। আবার সেই লুকোচুরির ভাব ফিরে এসেছে ভদ্রলোকের মধ্যে। উনি যেন আমার থেকে গূঢ় কোনো বিষয় আড়াল করতে চাইছেন। এবার যেন আমার জেদ চেপে গেল। লোকটা আমার থেকে কি লুকোচ্ছে আর কেনই বা লুকোচ্ছে তা আমাকে জানতেই হবে। আসলে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, কাজেই আসল রহস্যটা জানার আগ্রহ আমার হঠাৎ করেই বেড়ে গেল। বললাম, সে যাচ্ছি, কিন্তু ওটা কি বললেন না তো? ওটা একটা ছোট্ট দ্বীপ। খিটখিট করে উঠলেন সৃজন দত্ত। সেসবে পাত্তা না দিয়েই বললাম, বাহ, বেশ তো। ওই হ্রদটা দেখার পর ওইখানে মাছ ধরার ইচ্ছেটা চাগার দিয়ে উঠেছে দাদা। কোনো ব্যবস্থা করা যায় না? না, যায় না। মুখের ওপর এমন না শুনে বেশ রাগ হলো। সরাসরি জিজ্ঞাসা করলাম, দাদা, একটা কথা বলছি, কিছু মনে করো না। আমি সকাল থেকেই দেখছি তুমি কিছু একটা লুকোবার চেষ্টা করছো। কি ব্যাপার বলো তো? আমায় নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে কিছু? দেখো, তেমন হলে আমি এখনই এখান থেকে বেরিয়ে পড়ব। আমার মনোক্ষুণ্ণতা বুঝতে পেরে ভদ্রলোক একটু নরম হলো। মেকি হাসি হেসে বললেন, না হে ভায়া, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমার ভালোর জন্যই সবটা আড়াল করার চেষ্টা করছি। সব জানার চেষ্টা করা ভালো না। আমার ভালো মন্দ বোঝার বয়স হয়েছে, তাই সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না দাদা। তার চেয়ে এখানে মাছ ধরার একটা বন্দোবস্ত করা যায় কিনা সেটাই বলো। এই হ্রদ থেকে যত দূরে থাকবে ততই মঙ্গল। কিন্তু কেন? ভদ্রলোক চারপাশটা এমনভাবে দেখলেন যেন কোনো আততায়ী গোপনে আমাদের উপর নজর রাখছে। তারপর চরম সন্ত্রস্ত গলায় জবাব দিলেন, এই হ্রদ জ্যান্ত। ওফ দাদা, জ্যান্ত হ্রদ মানে কি? সব কথার কি মানে হয়? না হলেও তা বোঝানো সম্ভব। বেশ তো, তাহলে এই জ্যান্ত হ্রদে মাছ ধরার একটা সুযোগ তো ছাড়া যাবে না। তুমি না এলেও চলবে, কিন্তু আজ বিকেলে আমি হ্রদে একবার মাছ ধরবই। তুমি শুধু ব্যবস্থাটা করে দাও দাদা। দুপুরে খাওয়া দাওয়া সেরে মাছ ধরার সরঞ্জাম গুছিয়ে নিতে নিতে সৃজনবাবুকে বললাম, আচ্ছা, সবই তো হলো, এবার বেরিয়ে পড়ি। ভদ্রলোক মাথা নেড়ে বললেন, জেদ করে এ কাজে বেরোচ্ছ, কিন্তু আমি তোমায় আবার সাবধান করে দিচ্ছি ভায়া, যেও না, যেও না ওই জ্যান্ত হ্রদে। আমার মাছ ধরতে যাওয়ার প্রস্তাবটা পাওয়ার পর থেকেই সৃজন দত্ত কেমন যেন গুম মেরে আছেন। এবার যেন সত্যি সত্যি তাকে বিধ্বস্ত দেখাচ্ছে। আমাকে যে তিনি এই সময়ের মধ্যেই কতবার বারণ করে ফেলেছেন তার ইয়ত্তা নেই, কিন্তু জেদ যখন ধরেই ফেলেছি তখন তো আর পিছিয়ে আসা যায় না। আবার এটাও ঠিক যে স্রেফ মাছ ধরাকে কেন্দ্র করে লোকটাকে এতটা মানসিক চাপ দিতেও ভালো লাগছে না। তাই মাঝে একবার মনে হয়েছিল যে যাক, বাদ দিই বরং। আবার পরক্ষণেই মনে হয়েছে, একটা লোক এমন শিশুসুলভ জেদ করবে, হাস্যকর কথা বলবে, আর আমি সেটা মুখ বুজে মেনে নেব? যতই তিনি আমার আশ্রয়দাতা হন, তার কথার তো একটা ভিত্তি থাকবে নাকি? এ কেমন কথা? হ্রদটা নাকি জ্যান্ত? আরে, হ্রদ কখনো জ্যান্ত হয়? হ্যাঁ, তবু যদি উনি বলতেন যে হ্রদের মাছ ধরা নিষেধ বা সাপখোপের ভয় আছে, তবে না হয় ভাবনা চিন্তা করার বিষয় হতো। যত সব। হেসে বললাম, এত এত ভেবো না দাদা, কিচ্ছু হবে না। ওই হ্রদে তো আর কুমির টুমির নেই। এই যাব, ঘন্টাখানেক মাছ ধরবো আর তারপরেই চলে আসবো। কথা দিচ্ছি, সন্ধ্যের আগেই বাড়ি ফিরবো, ঠিক আছে?
এই বলে সমস্ত মালপত্র একটা বড় ব্যাগে ভরে কাঁধে তুলে নিলাম। গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হবে না, জায়গাটা জঙ্গলাকীর্ণ। এতএব পদব্রজেই রওনা হতে হবে। সদর দরজা পেরোতে যাব, এমন সময় পিছন থেকে সৃজনবাবুর গলা পেলাম। দাঁড়াও, চলো আমিও তোমার সাথেই যাব। যতই হোক আমার জন্যই তুমি এই ম্যাকফারল্যান্ডে থেকেছ, আর তাই যে বিপদ আসতে চলেছে তার জন্য এক প্রকার আমিই দায়ী, যা থাকে কপালে। কিচ্ছু হবে না দাদা, আর আমার কিছু হলেই বা তুমি কেন দায়ী হবে? তুমি তো আমায় যেতে বলছো না, বরঞ্চ আমিই আগ বাড়িয়ে। ওসব কথা পরে হবে, এখন চলো, বেলা অনেক হয়েছে, সন্ধ্যের আগেই ফিরতে হবে। এই বলে তিনি একটা জ্বালানি তেলের জার হাতে তুলে নিলেন। আমি শুধলাম, ওটা কি হবে? কিন্তু ভদ্রলোক কথার কোনো জবাব না দিয়ে সোজা হাঁটা লাগালেন। যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা মিটিয়ে ফেলা যায় আর কি। ম্যাকফারলেকের কাছে গিয়ে দেখলাম সৃজনবাবু আমাকে দাঁড়াতে বলে ঝোপ জঙ্গলের মধ্যে চলে গেলেন। কিছুক্ষণ পর একটা ছোট্ট 2 সিটার মাছ ধরার নৌকো ঠেলতে ঠেলতে বেরিয়ে এলেন একটা ঝোপের আড়াল থেকে। এই নৌকাগুলো বেশ সুন্দর, অ্যালুমিনিয়ামের হালকা খোলের মধ্যে দুজনের বসার জায়গা, আর নৌকার পিছন দিকে খোলের বাইরে একটা মোটর ও সংশ্লিষ্ট প্রপেলার। দাঁড়টার বওয়ার ঝামেলা নেই, কিন্তু এই নৌকার হাল খুব সুবিধের মনে হলো না। দীর্ঘ অব্যবহারের ফলে চতুর্দিকে শ্যাওলা আর আগাছা জন্মে গেছে। ভদ্রলোক একা হাতে সব ঝেড়ে ফুঁচে নিচ্ছিলেন। এগিয়ে গিয়ে হাত লাগালাম কাজে। বললাম, জিনিসটা তো চমৎকার, ভেবেছিলাম পাড়ে বসেই সেরে ফেলব, কিন্তু এ তো মেঘ না চাইতেই জল। থ্যাংক ইউ দাদা, তবে এটা তো অনেক দিন জলে নামেনি মনে হচ্ছে। আদৌ চলবে তো? সৃজন দত্ত কোনো জবাব দিলেন না। নৌকাটাকে মোটামুটি পরিষ্কার করে মোটরখানায় তেল ঢেলে স্টার্টারে টান দিলেন তিনি। প্রথম 2-1 ইঞ্জিনটা স্টার্ট হওয়ার ব্যর্থ চেষ্টা করে অবশেষে তৃতীয়বারে ঘর ঘুরিয়ে শুরু হয়ে গেল। সেটাকে বন্ধ করে 2 হাতে ময়লা ঝেড়ে ভদ্রলোক বললেন, চলো তাড়াতাড়ি ছেড়ে ফেলা যাক। নৌকাটাকে ঠেলে জলে নামিয়ে দুজনে সেটাতে চড়ে বসলাম। তারপর সব তৈরি করে যখন মাছ ধরতে আরম্ভ করব তখন প্রায় 3টে বাজে। আকাশের দক্ষিণ পশ্চিমে একটা কালো মেঘের উকিঝুঁকি নজরে এলো। বললাম, সৃজনদা, তুমি মাছ ধরবে না? না, দুজনে মিলে একসাথে ব্যস্ত হয়ে পড়াটা বোধহয় ঠিক হবে না। নাও, তুমিই ধরো। নৌকার পিছনে একটা মোটর বোট চলছে। আমাদের এই ছোট্ট জলযান এই শান্ত জলরাশির উপর দিয়ে ফটফটিয়ে এগিয়ে চলেছে, কিন্তু সৃজনবাবু কিছুতেই সেটাকে গভীরে নিয়ে যাচ্ছে না। আমি বললাম, দাদা, নৌকায় যখন নামালে আরেকটু ভিতরের দিকে চলো না। না হে, যা পারো এখানেই করো। মুখের উপর না করে দিলেন ভদ্রলোক। হ্যাঁ, অন্তত আরেকটু। এবার আর আমার অনুরোধ ফেললেন না তিনি। আরও 100 মিটার মতো এগিয়ে নিয়ে গেলেন নৌকাটাকে। আমি বললাম, এবার মোটর বন্ধ করে দাও। খোলের পিছনে মোটরের ক্রমাগত ঘর ঘর আওয়াজে কান ভোঁ ভোঁ করছিল। সেটা বন্ধ করতেই এই প্রাকৃতিক হ্রদের আসল পরিবেশটা বুঝতে পারলাম। চতুর্দিক নিস্তব্ধ, হ্রদের জলে এতটুকু হিল্লোল নেই। এই বিস্তীর্ণ জলরাশির মাঝে একটা পুরনো মোটর চালিত নৌকায় আমরা দুজন বসে আছি। তবে হ্রদের মাঝের ওই চরটা এখান থেকে বেশি দূর না, আন্দাজ 100-3 মিটার হবে। জায়গাটা এখান থেকে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। বড় গাছ তেমন একটা নেই, সবই ওই 3-4 ফুটের আগাছা। মনে মনে তখন মাছ ধরার চেয়ে ওই দ্বীপে গিয়ে নামার ইচ্ছেটাই প্রবল হয়ে উঠেছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছি না। পাছে ভদ্রলোক নৌকা নিয়ে পাড়ের দিকে রওনা দেন। বড়শিতে টোপ গেঁথে জলে ফেলেছি। মাঝে মাঝে রশিতে টান পড়ছে ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। নৌকাটা মোটামুটি একই জায়গায় ভাসতে ভাসতে মৃদুমন্দ বাতাসে দোলা খাচ্ছিল। দ্বীপটা আমার বাম দিকে, আর সৃজনবাবু বসে আছেন ডাইনে। হঠাৎ মনে হলো ওই দ্বীপটার পারে কিছু একটা নড়াচড়া লক্ষ্য করলাম। না, ঠিক লোকজনের চলাফেরা বা জন্তু জানোয়ারের আনাগোনার মতন কিছু না।
মনে হলো যেন কয়েকটা গাছ একসাথে নড়ে উঠল। কিছুটা অস্বাভাবিক সেই আন্দোলন। মনের মধ্যে অস্বস্তি হতে বর্ষি হাতে সেই দ্বীপের দিকে ফিরে তাকালাম। আর এমন সময় সৃজনবাবু চেঁচিয়ে উঠে বললেন, আরে ভায়া, করো কি করো কি? বলতে বলতে তিনি আমার হাত ধরে মারলেন একটা হ্যাঁচকা টান। নির্জন পরিবেশে অমন তার স্বরে চিৎকার শুনেই আমি কেঁপে উঠলাম। শরীরের ভারসাম্য হারিয়ে কাত হয়ে সেই সোজা হিমশীতল জলে গিয়ে পড়লাম। শান্ত জলরাশি আমার এই অকস্মাৎ ঝাঁপিয়ে পড়ায় নিজের সম্ভ্রম বাঁচিয়ে যে যেদিকে পারল ছুট লাগালো। অ্যালুমিনিয়াম নৌকাটার একদিক হঠাৎ করেই আলগা হয়ে গেছিল। প্রবল ঢেউয়ের তোরে এবার সেই নৌকা সৃজনবাবুকে নিয়েই ডাইনে কাত হয়ে উল্টে গেল। চোখের নিমেষেই বুঝতে পারলাম আমরা দুজন একটা পেট উল্টে ভাসতে থাকা নৌকার দুপাশে ওই ঠান্ডা কনকনে জলে হাবুডুবু খাচ্ছি। হ্রদের চারিদিক নির্জন। এমন দুর্ঘটনা দেখে যে সাহায্যের জন্য এগিয়ে আসবে এমন জনমানুষের চিহ্ন নেই কোথাও। নৌকা উল্টে মোটর থেকে পোড়া মোবিল আর তেল হু হু করে বেরিয়ে আসছে। চারিদিকে জলের মধ্যে রং বেরঙা তেলের আঁকিবুকি আমাদের ঘিরে ধরেছে। হঠাৎ দেখলাম সৃজন দত্ত নিজের ওই বিশাল চেহারা নিয়ে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। বুঝতে পারলাম সাঁতার জানলেও বেচারা ভারী চেহারার কারণে তাল করে উঠতে পারছেন না সম্ভবত। এতএব যা করার আমাকেই করতে হবে। ওই বিশ্রী কাণ্ডের মধ্যেই দুদিকে তাকিয়ে দেখলাম উত্তরের মূল স্থলভাগ আন্দাজ 500 মিটার, আর দক্ষিণের সেই দ্বীপ। সেই দ্বীপটা অবশ্য বেশি দূরে নয়। তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমাদের ওই দ্বীপেই পৌঁছতে হবে। কথাই বলে মরার উপর খাড়ার ঘা। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। আমাদের এই অনাকাঙ্ক্ষিত বিপদের মধ্যেই সারা আকাশ জুড়ে কালো মেঘের হাট বসতে শুরু করেছে। গতিক সুবিধের নয়, কোনো রকমের সৃজনবাবুকে টানতে টানতে তীরে নিয়ে গেলাম। যা শারীরিক ধকল পড়েছে তাতে ফুসফুস দুটো যে কোনো সময় ফেটে যেতে পারে। পায়ের তলায় মাটি পেয়ে কুকুরের মতো হাঁপাতে শুরু করলাম। আর ঠিক সেই সময় প্রথমে টুপটাপ করে আর মুহূর্তের মধ্যে টুপটাপ পরিবর্তিত হলো মুষলধারে বৃষ্টি। যদিও তাতেও খুব একটা অসুবিধে হচ্ছিল না, কারণ ইতিমধ্যেই আমরা দুজনে পা থেকে মাথা অবধি ভিজে সপসপে হয়ে গেছি। তবুও এরকম ফাঁকা মাথায় অমন জোর বর্ষা কাহাতক সহ্য করা যায়। তাই বললাম, সৃজনদা, একটু একটু ঠিক লাগছে আপনার? ভদ্রলোক মাথা নাড়ালেন। তাহলে চলো ভিতর দিকে ঢুকে দেখি মাথা গোজার ঠাঁই পাই কিনা। অন্তত আর একটু ঘন গাছপালা থাকলে। সৃজনদা হাঁপাতে হাঁপাতে আর্তনাদ করে উঠলেন। না না, ও কাজটি করো না। এমনিতেই এই চড়ে এসে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়েছ। বৃষ্টিতে ভিজতে হয় ভিজবো, কিন্তু ভেতরে যেও না। এমনিতেই লোকটাকে আমি এই দুর্যোগের মধ্যে এনে ফেলেছি, তার উপর ওকে আবার ব্যতিব্যস্ত করতে মন চাইল না। চুপচাপ বসে রইলাম তার পাশে। মাথার উপর মেঘের দল ঝুপুস হয়ে জল ঢালছে। বোকার মতন বসে বসে সেই দাপট সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। সাদা হয়ে বৃষ্টি পড়ছে। চারিদিকে জলের উপর সেই বৃষ্টির তীব্র আঘাতে কোনো আহত জানোয়ারের চাপা গোঙানির মতো শব্দ সৃষ্টি হচ্ছে। দূরে ঝাপসা মতো ডাঙা দেখা যাচ্ছে, কিন্তু কতক্ষণ দেখা যাবে জানি না। এসব চত্বরে একটু বৃষ্টিতেই একটা কুয়াশার আস্তরণ চারপাশ ঢেকে ফেলে। আর এখন তো মুষলধারে বৃষ্টি। ধীরে ধীরে আঁধার নামছে, আর তার সাথেই ঠান্ডায় কুঁকড়ে যাচ্ছি আমরা। সৃজনবাবুর মুখে কোনো কথা নেই। মরা আলোয় দেখলাম ওর মুখটা সাদা হয়ে গেছে, কিন্তু সেটা তার সেই বোকা বোকা ভয়ে না ঠান্ডায় ঠাহর করতে পারলাম না। দাদা, চলো ভেতর দিকটায় যাই। এভাবে কতক্ষণ বসে থাকবো? আর বৃষ্টি না থামা পর্যন্ত তো এখান থেকে বেরোনো যাবে না। সৃজনদার কথা ভেবেই আরো অনুরোধ করলাম আমি। না না, আমি যাব না। আমি কোথাও যাব না। কেমন যেন হিস্টিরিয়া রোগীর মতো খ্যাক খ্যাক করে উঠলেন ভদ্রলোক। কেন জানি না আমার মাথাটাও গরম হয়ে উঠল। পাল্টা জবাব দিলাম, তাহলে থাকুন এখানে বসে, আমি একাই যাচ্ছি। চরের গভীরে যেতে যেতে শুনতে পেলাম পিছন থেকে ভদ্রলোকের কাতর কণ্ঠস্বর ভেসে আসছে।
যেও না ভাই, যেও না, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। ওখানে যেও না, ওখানে যেও না, ফিরে এসো, ফিরে এসো। যত এগোতে থাকলাম ততই সেই আরতি ক্ষীণ হয়ে বৃষ্টির শব্দের মধ্যে হারিয়ে যেতে লাগলো। হাঁটতে হাঁটতে দ্বীপটার মাঝামাঝি এসে পড়েছি আমি। গাছপালাগুলো বিশেষ লম্বা না হওয়ায় এখনো বৃষ্টির ছাঁট সেভাবে গায়ে লাগছে না ঠিকই, কিন্তু তেমন জোরালোও নয়। ইতিউতি যে সমস্ত আগাছা জন্মে আছে তাও বিশেষ বড়সড় নয়, উল্টে কেমন যেন অস্বাভাবিক রকমের বেঁটে। এগোতে এগোতে সামনেই একটা উঁচু ঢিবির মতো নজরে পড়ল। মনে মনে ভাবলাম, ওটা কি? বেশ উৎসাহ হলো। এগিয়ে গেলাম ঢিপির দিকে। আধো অন্ধকারে দেখলাম জিনিসটা হাত পাচেক ছড়ানো, এবড়ো খেবড়ো ধরনের বড় পাথর। পাথরটার সর্বাঙ্গে অজস্র গর্ত। ভীষণ ইচ্ছে হলো ওটাকে ছুঁয়ে দেখতে, কি যেন একটা অমোঘ টান আছে পাথরটায়। হাত বাড়িয়ে সেই খড়খড়ে পাথরটাকে ছুঁতেই ঘটল সেই ভয়ঙ্কর ব্যাপার। মনে হলো পাথরটা যেন শ্বাস নিল, আর সাথে সাথেই দ্বীপটা যেন কেঁপে উঠল। পিছন দিকে বৃষ্টির শব্দ ছাপিয়ে সৃজন দত্তের মর্মভেদী আর্তনাদ শুনতে পেলাম, আর প্রায় সাথে সাথেই একটা ভারী জিনিস জলে পড়ার প্রবল শব্দ হলো। প্রমাদ গুনলাম আমি। তবে কি সৃজনবাবু ভয় পেয়ে এই দুর্যোগে জলে ঝাঁপ দিলেন? সেই দিকে ফিরেই ছুটতে গেলাম, কিন্তু আশ্চর্য, এক চুল নড়তে পারলাম না। পিছন থেকে আবার সেই দীর্ঘশ্বাসের শব্দ পেয়ে ঘুরে তাকালাম, আর যা দেখলাম তাতে নির্জন নিরালা দ্বীপে উত্তেজনায় আমার ভয়ে হুঁশ উড়ে গেল। আমি দেখলাম সেই বড় পাথরটা কোনো জীবন্ত প্রাণীর মতো জোরে জোরে শ্বাস নিতে শুরু করেছে, ঠিক যেন কোনো সজীব পদার্থ দীর্ঘদিন বাদে ঘুম ভেঙে জেগে উঠেছে। পাথরটার গায়ের গর্তগুলো থেকে বেরোতে শুরু করেছে একটা অদ্ভুত হলদে আলো। সেই হলদে আলোয় আমার গত রাতের কথা মনে পড়ে গেল। আমার মাথার ভিতর তখন নানান প্রশ্ন, নানান চিন্তার ভিড়। একটা অশুভ ইঙ্গিতে আমার বুক ধুকপুক করছে। কপালের রগ দুটো দম ফাটা উত্তেজনায় দপদপ করতে আরম্ভ করেছে। অজানা আতঙ্কে গলা ছেড়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু কিন্তু অস্ফুট শব্দ ছাড়া কিছুই বেরোলো না। একটা হলদে আলো যেন আমায় ঘিরে ধরেছে। আমার চারপাশে এক অলৌকিক অবর্ণনীয় রহস্য বলয় সৃষ্টি হয়েছে। সেই দমবন্ধ করা মায়াবী আলোয় আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাত পাগুলো যেন কেমন অবশ হয়ে পড়ছে। আমি যেন আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম পাথরের সেই বৃষ্টি ভেজা মাটিতে। কতক্ষণ বেহুশ ছিলাম জানি না। জ্ঞান ফিরতেই চোখ মেলে দেখি চারপাশে চাপ চাপ অন্ধকার। বৃষ্টি থেমে গেছে, আকাশ জোড়া তারার মেলা। এত দেশ ঘুরেছি, কিন্তু এমন পরিষ্কার আকাশ এর আগে দেখিনি। এক রাশ তারা নিয়ে সেটা যেন আমার নাগালের মধ্যেই নেমে এসেছে। উঠে বসতেই সবটা মনে পড়ে গেল। মাছ ধরতে আসা, নৌকাডুবি, দ্বীপ, সেই জ্বলন্ত পাথর। পাথরের কথাটা মাথায় আসতেই ফিরে তাকালাম। কই, কোনো অস্বাভাবিক কিছুই তো দেখতে পাচ্ছি না। পাথর পাথরের মতোই হাত পা ছড়িয়ে পড়ে আছে। মনে মনে ভাবলাম, নির্ঘাত শরীরটা খারাপ করছিল, তাই ভুলভাল দেখেছি। যাই দেখি এবার ডাঙায় ফিরে যাওয়া যায় কিনা। টলমল পায়ে এগিয়ে গেলাম জলের দিকে, আর দ্বীপের একেবারে সীমানায় পৌঁছে আমার মুখ থেকে একটা অস্ফুট আর্তনাদ যেন অজান্তেই বেরিয়ে এলো। কোথায় কি? মনে মনে ভাবলাম, আমি নিশ্চয়ই পাগল হয়ে গেছি। ডাঙা কোথায়? কোথায় সেই পার যেখান থেকে ভেসে এসেছিলাম এই দ্বীপে? কোথাও কিচ্ছু নেই। আমার চতুর্দিকে শুধু জল আর জল, আর দূর দিগন্তে একটা হলদে আলোর রেখা দেখা যাচ্ছে। কিন্তু সে দিগন্ত 500 বা 700 মিটার নয়, হাজার হাজার ক্রোশ দূরে। একবার মনে হলো রাতের অন্ধকারে আমি ভুল দিকে এসে পড়লাম না তো। ছুটে গেলাম আবার দ্বীপের অন্ধকারে। এপারের দৃশ্য একই,
দূর দূরান্তে জনবসতির চিহ্ন তো দূর, নিদেন পক্ষে ডাঙা পর্যন্ত দেখা গেল না। কিন্তু তা কি করে হয়? এ তো আর সমুদ্রদ্বীপ না যে ক্রুশের পর ক্রুশ শুধু জল আর জল থাকবে। ডাঙা কোথায় গেল? এক ফালি ডাঙার দেখা পাওয়ার আশায় জলের ধার বরাবর মরিয়া হয়ে ছুটলাম দ্বীপের চারিদিকে, কিন্তু না, কোথাও কিচ্ছু নেই। শুধু সেই একঘেয়ে অস্বস্তিকর অবিরাম হলদে আলোর দিগন্ত রেখা ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। একসময় হাঁপিয়ে গিয়ে ধপ করে বসে পড়লাম মাটিতে। আমি ফেঁসে গেছি। শ্রীচন দত্তের কথা না শুনে আমি ফেঁসে গেছি। উনি আমায় বারণ করেছিলেন, বারবার সাবধান করেছিলেন, কিন্তু আমি তার কথায় পাত্তা দিইনি। আর তার ফলস্বরূপ আমি বন্দী হয়েছি এই আলোকবর্তিকায়। তিনি হয়তো এই নিঃসঙ্গ দুনিয়া থেকে ভাগ্যের জোরে বেঁচে ফিরেছিলেন, কিন্তু আমি পারিনি। হারিয়ে গেছি হলদে আলোর দেশে। চিৎকার করে কেঁদে উঠলাম আমি, বাঁচাও আমায়, বাঁচাও, এখান থেকে আমায় নিয়ে যাও। কিন্তু আমার আশেপাশে, এই চরাচরে, কিন্তু এই দুনিয়ায় আমার চিৎকার শোনার মতো কেউ নেই। এই হলদে আলোর দেশ আসলে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। এখানকার একমাত্র সঙ্গী একাকিত্ব। আপনারা শুনলেন আমাদের আজকের নিবেদন হলদে আলোর দেশে। কেমন লাগলো আমাদের গল্প কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আজকের গল্পের সূত্রধার ও কথকের ভূমিকায় আমি অমিত সরকার, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইন্দ্রনীল ভাদুরী, শুভদীপ ঘোষ, সৌম্যজিৎ মৈত্র, বিপাশা গাঙ্গুলি এবং আমি অমিত সরকার। সাউন্ড এডিটিং 62 FPS স্টুডিও। গল্পের নাট্যরূপ দিয়েছেন বৃতি মুখার্জি। প্রচ্ছদ ব্রহ্মা।